স্বাগতম। সাহিত্যের তীক্ষ্ণ কলমে সুরচিত হওয়া রক্তস্নাত, ভয়ার্ত ও প্রভাতের মতো দীপ্তিময় আলোকোজ্জ্বল রচনা সমগ্র দিয়ে পরিবেশিত আমাদের এই বিচিত্র অনুষ্ঠান দ্য টেলস অফ ফিনিক্স, যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে, অযাচিত বিস্ময়ের পথ খুঁজে আলোক গহ্বরে। কি কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমরা সকলেই মৃত্যু থেকে ভয় পাই, আবার মৃত্যুর দিকেই একটু একটু করে অগ্রসর হই। এটা জানা সত্ত্বেও আমাদের বাঁচবার ইচ্ছাশক্তি মরে না। আজ এমনই এক জীবন মরণের খেলার গল্প শোনালো। আসুন শুনে নিই আজকের আমাদের ত্রয়োদশ নিবেদন, মরা কটাল। শুনতে থাকুন মরা কটাল। অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙল। সকাল হয়েছে। ধরপড় করে উঠে বসে দৌড়ে গেলাম আয়নার কাছে। তবে আজকেও প্রতিদিনের মতো তাই হয়েছে। পিঠে একটা বড় দাগ ছিঁড়ে দিয়েছে কেউ। নখের ডগা দিয়েই কি জানি, কোনো একটা দুঃস্বপ্ন দেখছিলাম বোধহয়। থমকে কিছু সময় চুপ করে তাকিয়ে রইলাম আয়নায়। নিজেকে দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু নিজের এই স্বরূপকে আমি ঠিক চিনি না। বয়সটা ক্রমশ বাড়ছে। চুল আশ্চর্য রকম ভাবে এদিক ওদিক থেকে সাদা হচ্ছে এবং এবং ওরা প্রত্যেক রাতেই আসতে শুরু করেছে। আমার দিকে লক্ষ্য স্থির করে তাকিয়ে থাকে। আমার সাধের বইয়ের আলমারির কাছে ওই কালো মতন ছায়ামূর্তিগুলো দাঁড়িয়ে থাকে। একটা নয়, তিনটে। ওরা কি তবে অন্ধকারে থাকে? কিন্তু আমাকে ওরা ভয় দেখাতে আসে কেন? ওদের মধ্যে কি আদেও চেতনা নেই, নাকি অপেক্ষা করে আমি ওদের দিকে এগিয়ে যাই? এসব কি শুরু হয়েছে আমার সাথে? সব ওই লোকটার জন্য। নিজেকে কিসব নামে আখ্যান দেয়। নরকের দূত না কি সব বলে। ওর সাথে কথা বলবার পর সবকিছু ভুলে যেতে শুরু করি আমি। কালকেও কখন বাড়ি ফিরেছি মনে ছিল না। যাই হোক, কালকের রাতে বইটা খাটের পাশে রেখে শুয়ে আছি। গভীর রাত, খাটে এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ যেন মেঝে থেকে উঠে এলো আওয়াজটা। দেখতে পেলাম একটা পুরনো অভিধান উল্টে পড়ে রয়েছে মেঝেতে। আলমারি থেকে হঠাৎ এই বইটা পড়ে গেল কি করে? সামনে তাকাতেই দেখতে পেলাম একটা ছায়ামূর্তি এগিয়ে আসছে আমার দিকে। আর প্রত্যয়, আরে এই প্রত্যয়, তোর কি হয়েছে বলতো? সামনের ডেস্কে কফি মগটা রাখতে রাখতে বলল অমিয়। তোর মাথাটা গেছে বুঝি? কি তখন থেকে মরা মরা লিখে যাচ্ছিস? বিগত 5 মিনিট ধরে লক্ষ্য করছি তোকে। ওর কথায় চোখটা পড়ল আমার কম্পিউটারের স্ক্রিনে। একই হরফে লাল কালিতে লিখে গেছি মরা। দেখে মনে হচ্ছে যেন ওগুলো রক্তের দাগ। কি অদ্ভুত! এদিকে আমি যে কোথায় হারিয়ে গেছিলাম আমি নিজেও জানি না। মোহগ্রস্তের মতো এ কি লিখে রেখেছি আমি? ভালো একটা ডাক্তার দেখা প্রত্যয়। চোখ মুখ শুকিয়ে গেছে, আর এত মুখে ভাঁজ কেন? আর দাড়ি পাকছে তোর। কদিন ছুটি নে। তোকে বেশ কিছুদিন ধরেই দেখছি আমি একটু বেশি খামখেয়ালি হয়ে গেছিস। মনে মনে ভাবলাম, এটা আর স্বাভাবিক নেই। তাহলে সবার চোখে পড়ছে তবে ব্যাপারটা। আমার কি হচ্ছে? ওরা কে? কেন আসে রাতে? প্রত্যেক কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ওই মৃত্যুদূত আসে। হঠাৎ মনে পড়ল আজও তো সেই দিন। একদিন ওই অম্লান নদীর পাশ দিয়েই বাড়ি যাচ্ছিলাম। দেখতে পেলাম একজন সাদা ধবধবে ধুতি পাঞ্জাবি পরিহিত ভদ্রলোক দূরে নদী পাড়ে বসে আমার দিকেই তাকিয়েছে। হঠাৎ হাতছানি দিয়ে ডেকে উঠল। কাছে গেলাম। হাত বাড়িয়ে বসতে বলল সামনে। গলা খাকারি দিয়ে উঠলেন ভদ্রলোকটি। তারপর গাম্ভীর্যের সাথে বললেন,
আপনি হয়তো ভাবছেন আমি কে, আর এভাবে আপনাকে এখানে ডাকলামই বা কেন। তাহলে বলি, আপনার সাথে আমার দেখা হতোই কোনো না কোনো প্রকারে। আমার নাম ভবানন্দ। এই ভবের আনন্দ মাৎসর্য সব আমি নির্ধারণ করি। আপনার সময় শেষ হয়ে গেছে সেটা বোঝাতেই আমার আশা। খুব ভালো মৃত্যু পাবেন আপনি, চিন্তা নেই প্রত্যয়বাবু। আর আপনি পালাতে পারবেন না এটা ভাববেন না ভুলেও, কারণ মৃত্যুর থেকে পালানো অসম্ভব। আজকে যান আপনি, আপনার মনের সমস্ত উত্তর সামনের সপ্তাহের মরা কটলের দিন পাবেন। দৌড়ে বাড়ি ফিরতে হয়েছিল সেদিন, আর একবার ওদিকে তাকাইনি। দূর থেকে কানে ভেসে এসেছিল আওয়াজটা, পালাতে পারবেন না, আবার আসতে হবে কিন্তু। আজকেও তো সেই দিন না? না, কোনো মতেই যাওয়া যাবে না। তোর একটা অ্যাপয়েন্টমেন্ট ঠিক করেছি আজকে সন্ধ্যা 7টায়। ওই হ্যাঁ, অম্লান নদীর পাশে রাস্তা ধরে যাবি, সামনেই কাউকে জিজ্ঞেস করিস, দেখতে পাবি বরেন চিকিৎসালয়। বুঝেছিস তো? হাত পা কাঁপতে শুরু করেছে আমার। এ কি করলি অমিয়? অস্ফুটে মুখ থেকে বেরিয়ে এলো কথাটা। 7টা বেজেছে, অফিস ছুটি করে ডাক্তারের দিকেই যাচ্ছি। ওর ওই আগ বাড়িয়ে মানুষের সাহায্য করার ব্যাপারটা আমার একদম পছন্দ হয় না। তার উপরে ওর ওই টেনে টেনে কথা বলার অভ্যেসটা বিরক্তিকর। আমার একদম ওকে সহ্য হয় না। কেন যে করতে গেল আজকে এই কাজটা? না না না, এইসব মনের ভুল। ডাক্তার ওষুধ দেবেন আর ব্যাস। অম্লান নদীর কাছে আসতে আর বেশি সময় নেই। হাঁটা দ্রুত করে দিলাম। অমনি সামনে এসে দাঁড়িয়ে পড়লেন সেই ভদ্রলোক। আমাকে দেখেই বললেন, আজকে আসতে দেরি করেননি দেখছি, আসুন নদী পাড়ে বসি। সামনে কি বসলাম। ভদ্রলোক আবার বলতে শুরু করলেন, আমি কে তা আগেই জানিয়েছি, এবং আমার আয়ু সহস্র হাজার বছর। আপনি জানেন আজ কি? আজ হচ্ছে মরা কটাল। মরা কটালকে কেন মরা কটাল বলা হয় জানেন? তবে শুনুন, পুরাণ মতে মৃত্যু সহজ করে দেওয়ার জন্যই এই মরা কটালের সৃষ্টি। ভরা কটাল তা ঠিক উল্টো, মানে সৃষ্টি করে নবপ্রাণীর। দেবদেবীর মৃত্যু হতো জানেন তো? তাদের মৃত্যু যাতে সহজভাবে সম্ভব হয় তার জন্যই এই পন্থা অবলম্বন করেন স্বয়ং ব্রহ্মদেব। আমরা দেবী দুর্গার আগমনের সময় বলে থাকি যে দেবী এবারে মর্তে আসছেন জলপথে বা নৌকায়। ঠিক তেমনি মানুষ জানে না যে কিছু বিশেষ তিথিতে আমরা অতি সহজেই মরতে পারি। আপনারও সময় শেষ হয়ে গেছে। আপনার মৃত্যু সহজ করবার জন্যই আমার আগমন। আপনার মৃত্যু সহজ করবারই চেষ্টা করছি। আসুন আসুন, এই জলের ভেতরে মুখটা ডোবান দিকে নিয়ে একটু মৃত্যুদূতটা আস্তে আস্তে এক পা করে এগিয়ে আসছে আমার দিকে। আমি সপাটে মাটিতে পড়ে গেলাম কোনো পাথরের উপর হোঁচট খেয়ে। দেখলাম বিভৎস হয়ে পড়েছে ওর মুখটা, একেবারে নরকের আসল দুধ বলে মনে হচ্ছে। চোখের মনি রক্ত দিয়ে আঁকা। ভয়ে চিৎকার করতে যাব, তাও পারলাম না, গলা শুকিয়ে গেছে। আমি আর কিছু বলবার আগেই লোকটা বলল, জানেন মশাই, আপনি আসলে কোথায়? আমি কোথায় কোথায় আমি? এক বিকট হাসি হেসে বলে উঠল লোকটা। আপনি আছেন নরকে। কি দরকার ছিল বলুন তো কোম্পানির এতগুলো টাকা চুরি করে অমিয় নামে নিরীহ ছেলেটার ঘাড়ে দোষ চাপিয়ে দেবার, বা গাড়ি বেহুশ অবস্থায় চালাতে গিয়ে দুটো নিরীহ লোককে পিষে মেরে ফেলবার? আমি বললাম, না না না, আমি সব কিচ্ছু করিনি, আমায় যেতে দিন, আমাকে যেতে দিন বলছি। লোকটা তত থেকে আমার সামনে নিজের মুখটা এগিয়ে নিয়ে এলো। তা তো সম্ভব নয় প্রত্যয় বাবু, আপনাকে যে মরতেই হবে। আপনি ভাবছেন তবে রাত্রেবেলা ওই মূর্তিগুলি কে? আসলে ওরা সকলেই প্রেত, আপনাকে রোজ রাতে নিতে আসে।
আসলে আপনি অনেক আগেই মারা গেছেন। এখানকার সব কিছুই ভ্রম। এই জল, এই নদী, এই বায়ু, সবকিছু একটা ভ্রম আর দৃশ্য মাত্র। আপনার মৃত্যু ভয় সব থেকে বেশি ছিল, তাই না? চলুন 1080 নম্বর বারের জন্য আবার আপনাকে মেরে ফেলি। আপনি সব ভুলে যাবেন তারপর। আপনি কি পাপ করেছিলেন, বা কোথায় ছিলেন, আজ রাতে কোথায় ছিলেন, কালকে কিচ্ছু মনে থাকবে না আপনার। এরপর হঠাৎ লোকটা আমার গলাটা টিপে ধরে, নদীর জলের মধ্যে ডুবিয়ে দিল। ছটফট করতে লাগলাম। শুনতে পেলাম বিভৎস হাসি লোকটার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুসফুসের মধ্যে নদীর শীতল জল ভরে যাচ্ছে একটু একটু করে, অনবরত। চোখ খোলা রাখতে আর পারলাম না। শেষবারের মতো জলের মধ্যে থেকে দেখতে পেলাম অমিও এসে দাঁড়িয়েছে ঠিক লোকটার পাশে। কি বিভৎসর মুখের হাসিটা! চোখটা বন্ধ হয়ে এলো আমার, আর নিঃশ্বাস নিতে পারলাম না। অ্যালার্মের শব্দে ঘুমটা ভাঙল। সকাল হয়েছে। ধরপড় করে উঠে বসে দৌড়ে গেলাম আয়নার কাছে। তবে আজকেও প্রতিদিনের মতো তাই হয়েছে। পিঠে একটা বড় দাগ, ছিঁড়ে দিয়েছে কেউ। নখের ডগা দিয়েই কি জানি, কোনো একটা দুঃস্বপ্ন দেখছিলাম বোধহয়। শেষ হলো আজকের আমাদের দি টেলস অফ ফিনিক্স অরিজিনালসের আমার লেখা একটি বিশেষ গল্প, মরা কটাল। গল্পের সূত্রধার, গল্প পাঠে প্রত্যয় ও অন্যান্য চরিত্রে আমি রূপঙ্কর, অমিয় তমাল। শব্দগ্রহণ, পরিচালনায়, আবহ সৃষ্টি, স্পেশাল ইফেক্টস ও পোস্টার ডিজাইনিংয়ে আমি রূপঙ্কর। প্রত্যেক গল্পের শেষে আমরা একটি করে বোনাস হরর ফ্যাক্ট শেয়ার করে থাকি। আজকের ফ্যাক্ট: বিশেষজ্ঞদের মতে ঘুমানোর সময় স্বপ্নের মধ্যে যদি আমরা নিজেদের কাছের কোনো মৃত ব্যক্তিকে দেখতে পাই, তার কারণ হতে পারে সেই মৃত ব্যক্তি আমাদের সাথে কোনো রকমভাবে যোগাযোগ করতে চায়। মনে করে দেখুন, আপনি শেষ কবে নিজের কাছের মানুষটিকে স্বপ্নে দেখেছিলেন, এবং অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সমাপ্ত হলো। আশা করি সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আমাদের প্রাপ্য, ও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। অথবা কমেন্টে আমাদের কোনো ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, সায়েন্স ফিকশন ও যাবতীয় নানা রকমের গল্প সাজেস্ট করতে পারেন। মনোনীত হওয়া গল্পটি আমরা শ্রোতার নাম মেনশন করে পরবর্তী সময়ে আপনাদের সামনে পরিবেশন করব। অথবা নিজস্ব কোনো গল্প ইমেল করে দিতে পারেন এই ঠিকানায় thetalesofphoenix@gmail.com এ। গল্পটি শেয়ার করতে পারেন সাহিত্য প্রেমিক অথবা সাহিত্য অপ্রেমিকদের সাথে, যাতে তারা সাহিত্যের আঙিনায় মোড়ানো দ্য টেলস অফ ফিনিক্সের সদস্য হয়ে উঠতে পারে। আমাদের পরিবারের সাথে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেল। আমরা আবারও ফিরে আসবো কোনো এক নতুন আলো বাঁধারির গল্প নিয়ে, এবং যেখানে মহাবিশ্বের সকল প্রশ্নের উত্তর মেলায় অন্ধকারে অযাচিত বিস্ময়ের পথ খোঁজে আলোক গহ্বরে। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। বিদায়।